ইয়েস, মাই হ্যান্ডস আর টাইট। আপনি বরঞ্চ অন্য কোনো লেভেলে, আই মিন, আপনার চেনাশোনা যদি হায়ার র্যাঙ্কের অফিসার লালবাজারে থেকে থাকেন, তো সেখান থেকে একবার চেষ্টা করে দেখতে পারেন। কিন্তু সেখানেও তো এরকম লোকজন থাকতে পারেন যারা চান না যে অপরাধী ধরা পড়ুক। তবু তবু একবার চেষ্টা করে দেখুন। চেষ্টা করে দেখতে তো দোষ নেই। আর তাছাড়া সবাই যে একরকম হবে সেরকম তো কোনো কথা নেই। দু চারজন অন্যরকম মানুষ তো এখনো থাকতে পারেন, যাদের মধ্যে সততা, কর্তব্যনিষ্ঠা এখনো মরে যায়নি। আর হ্যাঁ, অন্য একটা ব্যাপার, আপনি একটু সতর্ক থাকতে চেষ্টা করবেন। আর আপনার আপনার ওই পেশেন্ট গণেশ মান্না, তার উপরে একটু সতর্ক নজর রাখবেন। কেননা এত চাপ সত্ত্বেও আপনার সার্টিফিকেটটা যখন উইথড্র করে নেননি, তখন তখন ওরা নিশ্চয়ই চেষ্টা করবে ওটাকে ভুল বা মিথ্যে প্রমাণ করার। আমার সার্টিফিকেটকে ভুল বা মিথ্যে প্রমাণ করার কোনো সুযোগ ওরা পাবে না, কারণ গণেশ মান্না এই হাসপাতালে আমার আন্ডারে এখনো পর্যন্ত আছে। ওর থেকে বড় প্রমাণ আর তো কিছু হতে পারে না। সেই জন্যই তো আপনাকে সতর্ক থাকতে বলছি। কেননা গণেশ মান্নাই যদি না থাকে, তাকে প্রমাণ হিসেবে ব্যবহার করবেন কিভাবে? না থাকে মানে? মানে আপনি কি বলতে চাইছেন গণেশ মান্নাকে হ্যাঁ, ওরা- এই আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ওরা একটা চেষ্টা করে দেখবেই, যে কোনো উপায় হোক গণেশ মান্নাকে আপনার কাছ থেকে সরিয়ে নেবার। আমার ধারণাটা আমি আপনাকে জানিয়ে গেলাম। আপনি আপনি একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। নিশ্চয়ই সতর্ক থাকবো, নিশ্চয়ই। আর সতর্ক করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ? না না, ধন্যবাদ দেবার মতো কোনো কাজ আমি করিনি। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি ততটুকুই করে গেলাম। চলি। আসুন। আপনি আপনি সাবধানে থাকবেন। তোকে তুমি আগেই বলেছি ভাগ্নি, এর পেছনে একটা চক্র কাজ করছে। আজকে আমি লালবাজারে বড়দার সঙ্গে দেখা করেছিলাম। বড়দা আমাকে বলল এই চক্রের সঙ্গে যুক্ত আছে ইন্টারন্যাশনাল মাফিয়া। কিন্তু আমি এখন কি করব বড় মামা? কি আবার করবি? এই চক্রের সঙ্গে তুই পারবি না, তো সরে আসাই ভালো। আচ্ছা, পুলিশ কি কিছুই করতে পারে না? তুই বুঝতে পারছিস না ভাগ্নি, এরা এমন আট ঘাট বেঁধে কাজ করে যে এদের টিকিয়ে কেউ ধরতে পারে না। প্রমাণের অভাবে পুলিশও পিছিয়ে আসে। কেন? লক্ষণদার ছেলে গণেশ মান্না, ওই তো আমাদের হাতে জলজান্ত প্রমাণ। আরে বাবা, আমি বড়দাকে সে কথা বলেছিলাম, বড়দা তো কোনো আমলে দিল না। বলল গণেশ মান্নার মতন সাক্ষীকে শেষ করতে ওদের 1 মিনিট লাগবে। বলছো কি তুমি? এসব কাজে ওদের হাত কাঁপে না ভাগ্নে। জানিস ভাগ্নে, এই কিডনি ওদের কি প্রয়োজনে লাগে? পৃথিবীর ধনী মানুষদের জন্য, বিশেষ করে আরব শেখেদের জন্য ওরা কিডনি বদলের জন্য দেশে আসে। মুম্বাই, চেন্নাই ওদের এক্সক্লুসিভ নার্সিং হোম রয়েছে। সেখানে ওইসব গরিব ছেলেদের ধরে নিয়ে যায়। তারপর গণেশ মান্নার যা হয়েছে তাই। বড় মামা, সেই জন্য তো বলছি ভাগ্নি, মৌমাছির চাকে ঢিল ছুঁড়িস না। মৌমাছিরা হুল ফোটাতে কসুর করবে না। কিন্তু রবি, বাচ্চু, কানাই, নিতাই, অষ্টম, মঙ্গল, এদের কি কি হবে বড় মামা? এরাও কি চোখের সামনে দিয়ে এক এক করে নিরুদ্দেশ হয়ে যাবে? তারপর এদের মধ্যে হয়তো কেউ কেউ ফিরে আসবে। গণেশ মান্নার মতো শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ বিসর্জন দিয়ে। চুপ কর ভাগ্নি, চুপ কর, কাঁদিস না। না না বড় মামা, না, ওদের আশা দিয়ে চোরের মতো পালিয়ে আসবো?
সরে আসবো? না না না, শোন, কেঁদে কি করবি? তাতে আমি তোকে যে কথাটা বলেছিলাম সেটা একবার ভেবে দেখ। কি কথা? নতুন করে একটা হোম বা আশ্রমের কথা ভাব। আমার তো গড়িয়ার অত বড় বাড়িটা পড়ে রয়েছে, সামনে অতখানি জায়গা, পুকুর, গাছপালা, সত্যিকার একটা আশ্রমের মতো আশ্রম হতে পারে। তুমি একটা কথা বুঝতে পারছো না বড় মামা, আমি আমি এইসব ছেলেগুলোকে নিয়ে এখন ভাবছি। এদের এদের কথা, নতুন করে একটা আশ্রম খোলার কথা, আগে এদের কিভাবে বাঁচানো যায়। বাঁচানোর কথাই তুমি বলছি। এদের নিয়ে তুই আশ্রমে চলে যা, সব লেখা ছুটে যাবে। তুমি You are really great. কিন্তু ভাগ্নি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুই কথা দাও সেই শর্ত রাখবে। সে আগে তো শুনি। তোমার এই কাজে তোমাকে রঞ্জনকে সঙ্গে নিতে হবে। কি রাজি? রিপোর্টগুলো এনেছেন? হ্যাঁ ডাক্তারবাবু, ওগুলো তো আমি ডক্টর হাসটাকে অলরেডি দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছে? হ্যাঁ। খুব ভালো করেছেন, ওগুলো আমি দেখে নেব। ঠিক আছে। আর শুনুন, নেক্সট মানডেতে ওটি বুক করেছি আপনার বাবার অপারেশনের জন্য। ওই দিনই অপারেশনটা করব। এর মধ্যে আপনারা যত দ্রুত সম্ভব পেস মেকারটা জোগাড় করে ফেলুন। হ্যাঁ, আমরা মোটামুটি খোঁজখবর নিয়ে নিয়েছি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা জোগাড় করে ফেলছি। ডাক্তারবাবু, বাজারে যেসব কোম্পানির পেসমেকার বিক্রি হচ্ছে এখন, তার মধ্যে শুনছি যে ওই স্টিভেন্স আর পাইওনিয়ার, এই দুটোর প্রোডাক্টই নাকি সবচাইতে ভালো। কার কাছে শুনেছেন? আমার বেশ কিছু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বন্ধু বান্ধব আছে, তাদের কাছেই শুনেছি। ও তাই নাকি? তা মেডিকেল রিপ্রেজেন্টেটিভরাই আজকাল ডাক্তারদের চেয়ে বেশি জানেন নাকি? তো ডাক্তারিটা তারাই করছেন না কেন? শুনুন, প্রত্যেক এমআরআই তাদের নিজেদের কোম্পানির প্রোডাক্টে ভালো বলে বেচতে চাইবে, কিন্তু আমাদের তো তাহলে চলবে না। তারা তো নিজেদের কোম্পানির প্রোডাক্ট বিক্রি করেই খালাস, কিন্তু পেশেন্টের দায় দায়িত্ব আমাদের নিতে হবে, তাই না? সরি ডাক্তারবাবু, আমি সেসব ভেবে বলিনি। আসলে আমার বন্ধু যে কোম্পানিতে কাজ করে, তার কাছ থেকে ক্যাজুয়ালি খোঁজখবর নিচ্ছিলাম, তা ও ক্যাজুয়ালি আমাকে এই দুটো কোম্পানির নাম বললো। শুনুন, আপনার বন্ধু আপনাকে ক্যাজুয়ালি বলতেই পারে, আপনি ক্যাজুয়ালি খোঁজ খবর নিতেই পারেন, কিন্তু আমি তো ক্যাজুয়ালি একটা বস্তু একটা পেশেন্টের বুকে বসিয়ে দিতে পারি না। আমাকে যন্ত্রটা বসাতে গেলে তো আমাকে শিওর হয়ে বসাতে হবে যে যন্ত্রটা বসাচ্ছি সেটা ঠিক মতো কাজ করবে কিনা, আমার পেশেন্ট ভবিষ্যতে সুস্থ সক্ষম হয়ে চলাফেরা করতে পারবেন কিনা, তাই না? ডাক্তারবাবু প্লিজ, আপনি কিছু মনে করবেন না। আসলে পেসমেকার সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই তো, তাই ও একটু খোঁজখবর নিয়েছিল আর কি। না না না, রাগ করবো কেন? আসলে কি হয়েছে জানেন, আমাদের দেশে এখন সবাই এক্সপার্ট ওপিনিয়ন দিতে শুরু করেছেন, মানে পেস মেকার থেকে পেস বোলিং সব বিষয়ে। গুড আফটারনুন স্যার। আরে গুড আফটারনুন ভট্টাচার্য, আসুন আসুন, বসুন বসুন বসুন। থ্যাংক ইউ। শুনুন, ইনি মিস্টার ভট্টাচার্য, পিএসএল ফার্মাসিউটিক্যালসের এমআর। ওর একটা পেস মেকার দরকার। ওর বাবা আবার আমার আন্ডারে এখানে ভর্তি হয়েছে। ইমিডিয়েটলি পেস মেকার বসাতে না পারলে প্রবলেম হয়ে যাবে। কোনো চিন্তা করবেন না, স্যার যখন বলে দিয়েছেন সব ব্যবস্থা হয়ে যাবে। শুনুন, আমি একমাত্র পিএসএল ফার্মাসিউটিক্যালসের পেস মেকারই রেকমেন্ড করি। হ্যাঁ, আপনি ওর সঙ্গে কথা বলে নিন, আমি একটু রাউন্ডটা সেরে আসি। আপনি আজকে এত তাড়াতাড়ি রাউন্ডে যাচ্ছেন স্যার? চেম্বারে একটু আগে যেতে হবে, এত ভিড় বাড়ছে না, সামাল দেওয়া যাচ্ছে না। বসুন, কথা বলে নিন, আমি আসছি। এই নিন স্যার আমাদের কোম্পানি লিটারেচার। তবে একটা সত্যি কথা বলতে কি স্যার, ডাক্তার সুশোভন লাহিড়ির মতন একজন বিখ্যাত ডাক্তার আমাদের কোম্পানির প্রোডাক্ট রেকমেন্ড করেছেন যখন, তখন এর চেয়ে ভালো প্রোডাক্ট আর বাজারে নেই। এই ব্যাপারে কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন। 80,000 টাকা? এত দাম? অসম্ভব, আমি তোকে বলছি, একটা সিঙ্গেল চেম্বার পেসমেকার, তার দাম 80,000 টাকা। অসম্ভব কথা বলেছে, হতেই পারে। কিন্তু
সিঙ্গেল চেম্বার পেসমেকার মানে? পেসমেকার দু রকমের হয়। ও, একটা সিঙ্গেল চেম্বার, আচ্ছা। একটা ডাবল চেম্বার। ধর যেসব ছেলেদের অল্প বয়স তাদের পেসমেকার লাগবে, তাদের ক্ষেত্রে ডাবল চেম্বার সাজেস্ট করা হয়। কেন না, একটা চেম্বারের লাইফ পিরিয়ড শেষ হয়ে গেল যাতে আরেকটা চেম্বার আরো বেশ কিছুদিন কাজ করে যায়। আচ্ছা। কিন্তু যাদের বয়স বেশি, খুব বেশি দিন বাঁচবে না, তাদের ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল চেম্বার সাজেস্ট করা হয়। হ্যাঁ, কিন্তু ডাক্তারবাবু তাহলে বাবার ক্ষেত্রে? স্বাভাবিক, ওনার বয়স বেশি, সিঙ্গেল চেম্বার সাজেস্ট করেছে। আচ্ছা। কিন্তু ওই এমআর, ও যে দাম বলছে, ও তো একটা ফালতু দাম বলছে, এ হতেই পারে না। তুই অত ভাবিস না তো, তুই ওই স্টিভেন্স কিংবা পায়োনিয়ারের যন্ত্রটা নিয়ে নে, আমার বন্ধুর সাথে জানাশোনা আছে, 50,000 টাকার মধ্যে হয়ে হ্যাঁ, যাবে। আমি তো তোর সব কথা বুঝতে পারছি, কিন্তু ডাক্তারবাবু তো এই লোকটাকে ভিড়িয়ে দিল। আরে দূর ভেরাক না, তুই তো ওনার অ্যাডভাইস মানতে বাধ্য নোস। আমার একই সন্দেহ আছে মেসমশাইয়ের পেসমেকার লাগবে কিনা। এই শোন, তোর তোর বন্ধুকে এখন পাওয়া যাবে? প্রেশারটা একটু কমেছে দেখছি, প্লিজ আরেকবার চেক করুন তো। ঠিক আছে, আপনি এখন যান, আমি দেখছি স্যারের সঙ্গে কথা বলে কি করা যায়। ডক্টর ব্যানার্জি, ওরও কি ট্রান্সপ্লান্টেশন হবে? না, আসলে এখনো কিছুই বলা যাচ্ছে না। আরও কয়েকটা ডায়ালিসিস না গেলে কিছু বোঝা যাচ্ছে না। তাছাড়া ভয়ের কি আছে, আপনারও তো হয়েছিল। এখন তো আপনি আর 5 জনের মতো সুস্থ, তাই না? আর আপনি একদম চিন্তা করবেন না, কেমন? আমরা যথাসাধ্য চেষ্টা করছি। কি আপনি নিজের চোখে আপনার ছেলেকে দেখে গেলেন, এখন নিশ্চিত মনে বাড়ি ফিরে যান। লক্ষণদা, চল। ডক্টর ব্যানার্জি, হ্যাঁ। বলছিলাম কি, যদি একটু ডক্টর রায়ের সঙ্গে দেখা করতে পারতাম, মানে ওর কি কি ওষুধপত্র লাগবে সেগুলো নিয়ে একটু আলোচনা। না না, সেসবের কোনো প্রয়োজন নেই, যা লাগবে সব আমরা এখান থেকে দিয়ে দেবো। তবে স্যারের সঙ্গে দেখা করতে চাইলে আপনি দেখা করতে পারেন। না, তার আর প্রয়োজন নেই, মানে উনি তো ব্যস্ত মানুষ, ওনাকে শুধু শুধু বিরক্ত করা। না না, আসলে আমরা আসি। ঠিক আছে, আসুন। লক্ষণদা, চল। দিদিমণি, আমার ছেলে চোখ মেলে সেইছে গো। ও গণেশ, কষ্ট হচ্ছে বাপ, চোখ মেলে সেইছে। ও গণেশ, আপনি মানে তোকে একটা দরকারি কথা বলতে এসেছি বাবা। আচ্ছা বেশ, বসুন। আপনি কোথায়? না, বসবো না, যে কথাটা বলতে এসেছি সেটা বলেই চলে যাব। সেদিন সেদিন রাতে আমি তোমার সব কথা শুনেছি বাবা। মন্দিরার বিপদের আশঙ্কায় তুমি যেভাবে ওকে সাবধান করতে ছুটে গিয়েছিলে, তাতে আমার বুঝতে কষ্ট হয়নি যে মন্দিরাকে তুমি। আপনি আপনি কি দরকারি কথা বলবেন বলছিলেন? আপনি যদি সেটা বলেন তাহলে। হ্যাঁ, সেটাই বলবো। সেদিন অত করে বলে আসার পরও মন্দিরা ওই অনাথ আশ্রম ছেড়ে চলে আসতে রাজি হয়নি। ওই অনাথ শিশুদের কথা ভেবে সে ওই অনাথ আশ্রম ছেড়ে আসতে পারছে না। ওদের বিপদের মুখে ফেলে রেখে আসাটা। আমি জানি সেটা ওর পক্ষে অসম্ভব। মন্দিরের মতো একটা সেন্সিটিভ, একটা সেন্সিবল মেয়ে এই কাজ করতেই পারে না।
মন্দিরাকে তোমায় বাঁচাতে হবে বাবা। হ্যাঁ, তুমি তো জানো কিছুদিন আগে ওর প্রাণ সংশয় হয়েছিল, আর তুমি তোমার শরীরের একটা কিডনি দিয়ে যদি ওকে না বাঁচাতে। দেখুন প্লিজ প্লিজ, এই কথাটা শুনলেই না আমার ভীষণ ভীষণ অস্বস্তি হয়, ভীষণ একটা আপনি ওই কথাটা বাদ দিন। বেশ, আমি বলবো না, কিন্তু আমি যে কথা বলতে তোমায় এসেছি সেটা বলিনি। আচ্ছা, তোমার মনে আছে এর আগেও আমি তোমার কাছে একদিন এসেছিলাম? মনে আছে, আপনি এসছিলেন এবং একটা চাকরির অফার নিয়ে এসছিলেন। বলা ভালো একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন আমাকে দেখিয়েছিলেন। আর স্বপ্নই বা বলছি কেন, একটা লোভ দেখিয়েছিলেন আমাকে। আজ কিন্তু আমি একটু অন্য কারণে তোমার কাছে এসেছি বাবা। শোনো, মন্দিরাকে তোমাকে বাঁচাতে হবে এই বিপদ থেকে। আমি আমি কি করতে পারি বলুন? দেখুন, আমি আমি আমার যতটা সাধ্য আমি করেছি। আমি অভিজিৎদার ব্যাপারে ওকে সাবধান করতে ছুটে গিয়েছিলাম। আর আমি তো ওকে এটা বলতে পারি না যে অসহায় বাচ্চাগুলোকে ছেড়ে ও চলে আসুক। না, সেটা তোমাকে বলতে হবে না। আচ্ছা, তোমার মনে আছে এর আগে যখন আমি এসেছিলাম তোমাকে আমি একটা চাকরির অফার দিয়েছিলাম, সেটা তুমি সরিয়ে দিয়ে আমাকে একটা অনুরোধ করেছিলে। হ্যাঁ, তোমার মনে পড়ছে না? তুমি সেদিন আমাকে বলেছিলে যে আপনি আমাকে কিছু টাকা করে দিয়ে সাহায্য করুন, যাতে এই অনাথ শিশুদের জন্য একটা আমি আশ্রম করতে পারি। হ্যাঁ, আমি তো এখনো সে কথা বলছি। ইনফ্যাক্ট এই কাজটা আপনি মন্দিরের জন্য করতেই পারেন। আমি সেটা করতে চাই, কিন্তু কিন্তু আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য? হ্যাঁ, মন্দিরা ওই অনাথ শিশুদের ওই আশ্রম থেকে সরিয়ে নিয়ে তার নিজের আশ্রমে নিয়ে আসবে, যাতে ওদের ওই বিপদে আশ্রমে ফেলে রেখে আসতে না হয়, আর ওই লোকটার খপর থেকে যাতে বেরিয়ে আসতে পারে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এ তো এক্সেলেন্ট এক্সেলেন্ট আইডিয়া। মন্দিরা তো সত্যি এভাবে বেরিয়ে আসতেই পারে ওখান থেকে, যদি বাচ্চাগুলোর চিন্তা ওকে করতে না হয়। দারুণ দারুণ, আপনি দারুণ ভেবেছেন এটা। আপনি এটা করুন, আমি বলছি আপনি করুন এটা। মন্দিরাকে সমস্তটা বলুন, এবং মন্দিরার উচিত এক্ষুনি কাজে ঝাঁপিয়ে পড়া। আপনি বলুন মন্দিরাকে। শোনো শোনো রঞ্জন, মন্দিরা শুধু একা ঝাঁপিয়ে পড়লে তো চলবে না। রঞ্জন রঞ্জন তোমাকে ওর সঙ্গে থাকতে হবে। আমি আমি দেখুন, আমার পক্ষে তো এটা ইম্পসিবল। দেখুন, আমার পক্ষে যুক্ত হওয়া কোনোভাবেই সম্ভব নয়। আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। রঞ্জন রঞ্জন শোনো, তুমি পারবে রঞ্জন, এই বিপদ থেকে ওকে তুমি বাঁচাতে পারবে। তুমি ওকে তুমি শোনো, ওর সঙ্গে থাকো, তুমি ওকে গাইড করো। হ্যাঁ, আমি শোনো রঞ্জন, আমি জানি এই ভালো কাজ তুমি ছাড়া কেউ করতে পারবে না রঞ্জন, কেউ করতে পারবে না। তুমি রঞ্জন, তুমি ওর সঙ্গে থাকো, মন্দিরের সঙ্গে থাকো রঞ্জন, তুমি মন্দিরের সঙ্গে থাকো রঞ্জন। রঞ্জন রঞ্জন তুমি কথা দাও, তুমি 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 রাজি? রঞ্জন, কথা দাও তুমি রাজি? দেখুন, আমার রাজি হওয়া না হওয়ার কিছু নেই, কিন্তু কিন্তু মন্দিরা সে কি ভাবছে? সে কি আমাকে সঙ্গে নিতে রাজি হবে?